ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে দেশের মানুষের বিরাগ ভাজন হলে বিএনপির কিছু করার নেই। বিবিসি বাংলাকে তারেক রহমান, দেশের মানুষের পাশে থাকার অঙ্গীকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে নতুন ধারা যুক্ত। কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন হলে জনপ্রতিনিধি থাকতে পারবেন না, হারাবেন সরকারি পদেও। মেট্রো রেলের আয়ে উঠছে না ঋণের কিস্তির টাকা, বছরে ঘাটতি ৩০০ কোটি। চলাচল বাড়িয়ে স্টেশনের বাণিজ্যিক ব্যবহারের পরামর্শ, সময় মতো অর্থ পরিশোধে আশাবাদী ডিএমটিসিএল। অপারেটর নিয়োগ নিয়ে সরকার ও ঋণদাতা প্রতিষ্ঠানের দর কষাকষি, সুরাহা না হওয়ায় চালু হচ্ছে না শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনাল, ওপেন টেন্ডারে সমাধানের পরামর্শ। এবং ট্রাম্পের শুল্ক নীতিতে মার্কিন বাজারে মন্দার ঢেউ, দেশের তৈরি পোশাক খাতে 2 মাস ধরে কমছে রফতানি, কম দামে পণ্যের অর্ডার নিতে ক্রেতাদের চাপ, বিপাকে ব্যবসায়ীরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। অভিযোগ গঠনের পর আসামির প্রার্থিতা ও সরকারি পদ থাকবে না বলে গেজেট প্রকাশ করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এর নতুন ধারায় এই নিষেধাজ্ঞা যুক্ত করা হয়েছে। কোনো ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠিত হলে তিনি সংসদ সদস্য, স্থানীয় সরকার প্রতিনিধি বা সরকারি পদে থাকবেন না। অন্য প্রসঙ্গ, ঋণের বোঝা টানছে ঢাকাবাসীর স্বপ্নের মেট্রো রেল। আয়ের বিপরীতে ঋণের পরিমাণ বেশি হওয়ায় দেখা দিয়েছে শঙ্কা। সরকারের পক্ষ থেকে ভর্তুকির বিকল্প দেখছেন না সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞরাও বলছেন, শুধু যাত্রী আয় দিয়ে ঋণ পরিশোধ সম্ভব নয়। মেট্রো স্টেশনগুলোকে বাণিজ্যিকভাবে ব্যবহারের পরামর্শ তাদের, যদিও কর্তৃপক্ষ বলছে পরিকল্পনা অনুযায়ী যথাসময়ে ঋণ পরিশোধ করতে পারবেন তারা। আরও জানাচ্ছেন মনির হোসাইন। দীর্ঘ লাইনে অপেক্ষা আর গাদাগাদি করে যাত্রা, রাজধানীবাসীর মেট্রো যাত্রার দৈনন্দিন গল্প এখন এমনই। দিন দিন বাড়ছে যাত্রী চাপ, তবে এত যাত্রীর ভিড়েও কাঙ্ক্ষিত আয় করতে পারছে না মেট্রো, ফলে যথাসময়ে ঋণ পরিশোধের শঙ্কা কাটছে না। বর্তমানে দিনে গড়ে উড়াল এই রেলপথ ব্যবহার করছেন 4 লাখের বেশি মানুষ। মেট্রো রেল কর্তৃপক্ষের দাবি, এর থেকে বছরে আয় প্রায় 450 কোটি টাকা। বিপরীতে 2030-31 সাল পর্যন্ত প্রতি বছর ঋণের কিস্তি দিতে হবে গড়ে প্রায় 740 কোটি টাকা। এমন পরিস্থিতিকে শঙ্কার উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন, শুধু যাত্রীদের থেকে আয়ের উপর নির্ভর করে ঋণ পরিশোধ অসম্ভব। আয় বাড়াতে ট্রেনের সংখ্যা ও বেশি সময় চালানো, পরিচর্যা খাতে অযৌক্তিক খরচ কমানোর পাশাপাশি স্টেশন এবং অবকাঠামো বাণিজ্যিকভাবে ব্যবহারের পরামর্শ তাদের। বলছেন, বিনিয়োগ বেশি হওয়াতেই ঋণের চাপ ভোগাচ্ছে মেট্রো রেলকে। দুর্ভাগ্যজনক হলো সত্যি, আমরা বানাতে গিয়ে এত বেশি সময় নিয়ে ফেলেছি, সময়ের সাথে সাথে খরচ বাড়িয়ে ফেলেছি। এই খরচটাকে শুধু আবার যাত্রীর ভাড়ার উপরে নির্ভর করেছি। আধুনিক যাত্রী সেবায় মেট্রো কিন্তু শুধু যাত্রীর উপর নির্ভর করে না। সময়াবদ্ধভাবে যদি কাজটা করতে পারতেন পেশাদারিত্বের সাথে, তাহলে খরচ কম হতো। রক্ষণাবেক্ষণে সোলার এনার্জি সহ পাশাপাশি কমার্শিয়াল অ্যাক্টিভিটি থেকে আমি নন অপারেশনাল ক্যাশ ইনজেকশন যদি করতাম, কে বলেছে স্মার্ট উন্নয়নে কখনো ভর্তুকি হয় না। তবে ভিন্ন কথা বলছেন মেট্রো রেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক। স্টেশন অবকাঠামোর বাণিজ্যিক ব্যবহার সহ কর্তৃপক্ষ আয় বৃদ্ধির যেসব পরিকল্পনা করছে তা দিয়ে কিস্তি পরিশোধ সম্ভব বলে দাবি তার। যদিও কি পরিমাণ সময় লাগবে কিংবা কতটুকু ঘাটতি থাকবে এ বিষয়ে সুনির্দিষ্ট উত্তর নেই তার কাছে। আমাদের যেহেতু কার্যকলাপ মাত্র আরম্ভ হয়েছে নন রেভিনিউ ফেয়ারে, লাইক অ্যাডভার্টাইজমেন্ট, টিকেটিং, ব্যাংকের বুথ, এখন চেষ্টা করতেছি ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট করার জন্য। তারপরে জায়গা টাকা
টেম্পোরারি ইউজের জন্য করার জন্য, দোকান ভাড়া দেওয়ার জন্য। তো ওইগুলির থেকে কভার হইলে বোধহয় আগামী বছর আমরা একটু ভালো ফিগারে বলতে পারবো, বাট এখন পর্যন্ত আমরা ইন্টারেস্টে দিয়ে যেতে পারবো। ডিএমটিসিএল মেট্রো লাইন 6 এর জন্য জাইকার সঙ্গে প্রায় 790 কোটি টাকার ঋণ চুক্তি করে। বছরে 2টো করে 30 বছরে 60 কিস্তিতে এই ঋণ পরিশোধের চুক্তি করেছে ডিএমটিসিএল। এ পর্যন্ত 3 কিস্তিতে প্রায় 76 কোটি টাকা পরিশোধ করেছে সংস্থাটি। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সফট ওপেনিংয়ের 2 বছর পার হলেও অপারেটর চূড়ান্ত করতে না পারায় চালু করা সম্ভব হচ্ছে না শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনাল। বিষয়টি সমাধানের পরেই দিনক্ষণ নির্ধারণ করার কথা জানিয়েছে মন্ত্রণালয়। তবে দেশের স্বার্থে 3য় টার্মিনালের অপারেটর চূড়ান্ত করতে ওপেন টেন্ডার দেওয়ার পক্ষে মত খাত সংশ্লিষ্টদের। বিগত সরকার ব্যক্তি সুবিধা নেয়ার লক্ষ্যেই অনভিজ্ঞ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছিল বলেও অভিযোগ তাদের। অর্থনৈতিক বিবেচনায় টার্মিনালটি চালু করতে টাস্ক ফোর্স গঠনের পরামর্শ বিশেষজ্ঞদের। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। পুরো বিষয়টা প্রস্তুত না করেই সফট ওপেনিং হয়েছিল, তাড়াহুড়ো করে কিছু কসমেটিক বিষয় দিয়ে ওপেনিং করা হয়েছিল। এটা যে পলিটিক্যাল স্টান্ট। যারা এই কাজটা সমাধান করছে তাদের কাছ থেকে আমরা যখন হ্যান্ডওভার পাবো তখন আমরা ডেটটা দিতে পারবো। জমকালো আয়োজনে 2023 সালে পুরো কাজ শেষ না হতেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালের সফট ওপেনিং করে বিগত সরকার। কিন্তু নির্মাণ কাজের 99% অনেক আগে শেষ হলেও অনিশ্চিত হয়ে পড়েছে উদ্বোধন। টার্মিনালটা বেশ সুন্দর না? শেষ সময় একদিকে সিভিল এভিয়েশনকে কাজ বুঝিয়ে দেয় এবং টার্মিনালের অপারেটর নিয়োগ নিয়ে দর কষাকষিতে অন্তর্বর্তী সরকার ও ঋণ প্রদানকারী সংস্থা জাইকা, এমনটাই জানিয়েছেন বিমান সচিব ও উপদেষ্টা। গভর্নমেন্ট টু গভর্নমেন্ট একটা প্রসেসের মধ্যে আমরা নেগোসিয়েশন স্টেজে আছি। এই মুহূর্তে সেই নেগোসিয়েশন শেষ না হওয়া পর্যন্ত এই বিষয়ে কিছু বলা যাচ্ছে না। আমাদের যখন একজন অপারেটর সিলেকশন হবে, এর পরের ধাপটা হচ্ছে ওরাট, অপারেশন রেডিনেস টেস্ট। সেই অপারেশন রেডিনেস টেস্টের জন্য আমাদের বেশ কয়েক মাস সময় লাগবে। টার্মিনালটি চালু করতে নানা সমীকরণে হিসেব চললেও ওপেন টেন্ডারে অপারেটর নিয়োগের বিকল্প নেই বলছেন খাত সংশ্লিষ্টরা। অভিযোগ রয়েছে স্বার্থ আদায়ে টার্মিনাল পরিচালনায় চুক্তি করা হয়েছে অনভিজ্ঞ প্রতিষ্ঠানের সঙ্গে। এয়ারপোর্ট হ্যান্ডলিংয়ে আন্তর্জাতিকভাবে যে স্বীকৃত যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে সেখানে কিন্তু জাপানের নাম নেই। আমি জানি যে সিভিল এভিয়েশনের ইচ্ছার বিরুদ্ধে কিন্তু তখন প্রধানমন্ত্রী কার্যালয় থেকে জাপানকে দিয়ে দেওয়া হয়েছিল। একটা অর্গানাইজেশনকে পুরো জিনিস দিতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু এটা কম্পিটিটিভ বিডিং এর মাধ্যমে এটা হওয়া বাঞ্ছনীয়। সফট ওপেনিং এর পেরিয়েছে 2 বছর, শুরু হয়েছে ঋণ পরিশোধের মেয়াদ। এমন প্রেক্ষাপটে কালক্ষেপণ না করে স্থাপনাটির বিষয়ে সমন্বিত পদক্ষেপ নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। লোন কিন্তু রিপেমেন্টের সময় হয়ে যাচ্ছে। সিভিল এভিয়েশন এটা একটা টাস্ক ফোর্স করা উচিত। তারা সেই টাস্ক ফোর্স এটাকে দিন রাত 24 ঘন্টা কাজ করে তারা এটাকে কিভাবে একটা ডেডলাইন দেওয়া উচিত, নাহলে এইভাবে ওপেন ডেডলাইন থাকলে কিন্তু কোনোদিনই কাজ হবে না। 21,300 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা 3য় টার্মিনালের সফট ওপেনিং করা হয় 2023 সালের 7 অক্টোবর। নান্দনিক এই টার্মিনাল চালু হলে বছরে সেবা পাবে 2 কোটির বেশি যাত্রী। এতে বিপুল রাজস্ব পাবে সরকার। দক্ষ পরিচালনায় ভাবমূর্তি বৃদ্ধি পাবে বাংলাদেশের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। কাশফুলে ছেয়ে গেছে গাইবান্ধার তিস্তা, ব্রহ্মপুত্র ও করতোয়ার তীর ও চরাঞ্চল। প্রকৃতির মোহনীয় রূপের টানে প্রতিদিনই ঢল নামছে প্রকৃতিপ্রেমীদের। এ নিয়ে সংবাদের শেষাংশে থাকছে প্রতিবেদন। ট্রাম্পের শুল্ক নীতির ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের সৃষ্ট মন্দা পরিস্থিতিতে সংকটের মুখে পড়েছে বাংলাদেশের তৈরি পোশাক খাত। জুলাই এবং আগস্ট মাসে 12% বেশি প্রবৃদ্ধি হিসেবে যুক্তরাষ্ট্রের বাজারে $1.44 বিলিয়ন পণ্য রপ্তানি হলেও গত 2 মাস ধরে বাংলাদেশের সার্বিক রপ্তানি আয় কমেছে। এমনকি তুলনামূলক কম মূল্যে পণ্যের অর্ডার নিতে বিদেশি ক্রেতারা চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ গার্মেন্টস ব্যবসায়ীদের। শাকতচিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। বিজিএমই এর তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের প্রথম 3 মাসে $9.97 বিলিয়ন তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। এর মধ্যে জুলাই মাসে 24.67% প্রবৃদ্ধি হিসেবে প্রায় $4 বিলিয়ন রপ্তানি আয় হলো। তারপরের 2 মাসে কমেছে। গুরুত্বপূর্ণ স্প্রিং মৌসুমের ঠিক আগেই ট্রাম্প প্রশাসন নতুন শুল্ক হার আরোপ করায় এই সংকট সৃষ্টি হয়েছে বলে অভিযোগ বিজিএমই এর। ডিসেম্বরে আপনার ক্রিসমাস ডে আছে, ব্ল্যাক ফ্রাইডে, নিউ ইয়ার, ওই ক্ষেত্রে গিয়ে আমাদের কোয়ান্টিটিটা অনেক বড় অংশে আমরা কিন্তু কাজ করি। তার জন্য আমরা ট্যারিফের কারণে কিন্তু আমরা অর্ডারটা ধরতে পারি না। বড়দিন,
ব্ল্যাক ফ্রাইডে ও নিউ ইয়ারের অর্ডার তুলনামূলক কম পেল জুলাই আগস্ট মাসে 12.33% প্রবৃদ্ধি হিসাবে বাংলাদেশ থেকে 1.44 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে যুক্তরাষ্ট্রের বাজারে। কিন্তু শুল্ক জটিলতায় বিদেশি বায়ার প্রতিষ্ঠানগুলো পণ্যের বাড়তি দাম তো দিচ্ছে না, বরং আরো কম মূল্যে পণ্যের অর্ডার নিতে চাপ প্রয়োগ করায় এ প্রবৃদ্ধি ধরে রাখা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। বায়ার কোনোভাবেই গত বছরের থেকে 10% অ্যাটলিস্ট 10% সে কম প্রাইস চাচ্ছে সে আমাদের কাছে, যে 20% ট্যারিফ, তুমি 10% পার্টিসিপেট করো, আমি 10% করবো। কিন্তু আমার দ্বারা তো সেটা সম্ভব হচ্ছে না। এটা এন্ড কাস্টমার থেকে যদি, রিটেইলার যারা স্টোর থেকে যদি ট্যাগ চেঞ্জ করা না হয়, প্রাইস চেঞ্জ না করে, তাহলে তো আমাদের তো সম্ভব না সেটা। আন্তর্জাতিক নানা জটিলতার পাশাপাশি ট্রাম্পের নেওয়া বেশ কিছু সিদ্ধান্তের কারণে এমনিতে মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে চলছে অর্থনৈতিক স্থবিরতা। এর ফলে সেখানে তৈরি পোশাক বিক্রির হার কমে যাওয়ায় সংকটে পড়েছে বাংলাদেশ। ট্রাম্পের যে পলিসির কারণে যে ভিজিটর রেস্ট্রিকশন, জব মার্কেট, বিভিন্ন জায়গায় একটা ক্রাইসিস শুরু হয়েছে। এই ক্রাইসিসের কারণে এক্সপোর্টের ভলিউমগুলো একটু কমার প্রক্রিয়া চলছে। তবে সংকট উত্তরণে দেশের বন্দর অফডক ট্যারিফ যেমন কমাতে হবে, তেমনি প্রণোদনা এবং নীতি সহায়তার কথা বলছেন ব্যবসায়ী নেতারা। কারণ অভ্যন্তরীণ খাতে ট্যারিফ বেড়ে যাওয়ায় বিদেশি বায়ার প্রতিষ্ঠানে বেঁধে দেওয়া দর ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। প্রণোদনা দিয়ে অথবা আমরা বিভিন্নভাবে নীতিগত সহায়তা দিয়ে ব্যাংকের থেকে স্বল্প সুদের ঋণের ব্যবস্থা করে আমরা যদি এই ব্যবসাটাকে অন্তত এই ক্রান্তিকালটাকে অতিক্রম করতে পারি, তাহলে হয়তো ভবিষ্যতে বাজার যখন সমন্বয় হবে তখন আমরা আবার হয়তো ঘুরে দাঁড়াতে পারবো। 2024-25 অর্থ বছরে 39.34 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছিল বাংলাদেশ। গত 4 দশকের বেশি সময় ধরে নানা চড়াই উচ্চায় পার হয়ে যাচ্ছে বাংলাদেশের তৈরি পোশাক খাত। এক্ষেত্রে ইউরোপ আমেরিকার মতো প্রচলিত বাজারগুলিতে যেমন রপ্তানি আয় বাড়াতে হবে, ঠিক তেমনি সংকট থেকে উত্তরণের জন্য অপ্রচলিত বাজার কিংবা দেশগুলিতেও সৃষ্টি করতে হবে তৈরি পোশাক খাতের নতুন বাজার। এমনটি বলছেন গার্মেন্টস ব্যবসায়ীরা। চট্টগ্রামের বায়েজিদ শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে কিছুক্ষণ পর বৈঠকে বসবেন সফররত তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী বেরিস একেনজি। যেখানে আছেন সহকর্মী শাতিলা শারবিন, সরাসরি যাচ্ছি তার কাছে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এখনও এসে পৌঁছেননি তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী বেরিস একেনজি। তিনি দুদিনের রাষ্ট্রীয় সফরে গতকাল ঢাকায় এসে পৌঁছেছেন এবং এই যে পররাষ্ট্র সচিব পর্যায়ের যে আমরা জানি যে দাপ্তরিক ফরেন অফিস কনসালটেশন, সেটি আসলে তুরস্কের সঙ্গে বাংলাদেশের অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রায় 5 বছর পরে। অর্থাৎ এটি ঢাকা আঙ্কারা চতুর্থ ফরেন অফিস কনসালটেশন। যদি একটু পিছনের দিকে তাকাই তাহলে যেতে হয় এই চলতি বছরেই কিন্তু ঢাকা আঙ্কারার মধ্যে বেশ কিছু উচ্চ পর্যায়ের বৈঠক অথবা সেটি ঢাকা এবং আঙ্কারা দুই জায়গায় আমরা হতে দেখেছি। অর্থাৎ দু দেশের যে দ্বিপাক্ষিক সম্পর্ক, সেই সম্পর্ক জোরদারে উভয় দেশই বেশ জোরদারভাবে কাজ করছেন এবং এই কারণেই আসলে তুরস্কের সঙ্গে যে জায়গাটি বাংলাদেশের যে বাণিজ্যের যে সম্প্রসারণ, কূটনৈতিক জায়গায়, রাজনৈতিক জায়গায় এবং সর্বোপরি আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে যে বিষয়টি, সেই জায়গায় আসলে এক ধরনের সম্পর্ক উন্নয়নের জায়গায় তৈরি করবে এই এফওসি বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। একটি তথ্য যদি দিয়ে রাখি তাহলে 10:30টায় আসলে কথা রয়েছে এই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বেরিস একেনজি পৌঁছানোর এবং এরপরে ছোট্ট একটি দ্বিপাক্ষিক বৈঠকে হয়তো দুই দেশের সর্বোচ্চ পর্যায়ের যে পররাষ্ট্র দফতরের যারা দায়িত্বরত রয়েছেন তারা বসবেন। অর্থাৎ আমাদের পররাষ্ট্র সচিব, বাংলাদেশের পররাষ্ট্র সচিব এবং তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী। এই দ্বিপাক্ষিক ছোট্ট এই বৈঠকটির পরে শুরু হয়ে যাবে এফওসি, যেটি নেতৃত্ব দিবেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব এবং তুরস্কের প্রধানমন্ত্রী বেরিস একেনজি। বলে রাখি যে তিনি ঢাকায় নেমেছিলেন গতকাল সকালে এবং এরপরে তিনি বাংলাদেশের বেশ কিছু রাজনৈতিক দল অর্থাৎ বিএনপি, জামাত, এনসিপি এই ধরনের রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে তিনি বৈঠকে বসেছেন।
কি ধরনের কথা হয়েছে, সেই ধরনের কথা কি ধরনের আলোচনা হয়েছে, সেই আলোচনার বিষয়গুলো দলগুলোর পক্ষ থেকে জানানো হলেও সেই সব বৈঠকের পরে কিন্তু কথা বলেননি বেরিয়ে গেছি। এবং এর পরেই আমরা আসলে এখন পর্যন্ত গণমাধ্যমের সামনে তার কোনো বক্তব্য এখনো পর্যন্ত পাইনি। এফওসির পরে তার বৈঠক রয়েছে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে, তিনি বৈঠকে মিলিত হবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে, এবং আজকে তিনি তার ঢাকা ছাড়ার কথা রয়েছে। অর্থাৎ এফওসির মধ্যে প্রতিরক্ষা, বাণিজ্য এবং শিল্প এই সব কিছু মিলে বিশাল একটি বিষয় থাকবে এই এফওসির মধ্যে, এমনটি আশা করছেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এমনটি জানানো হয়েছিল। এই ছিল আমার কাছে সর্বশেষ। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার সামনে থেকে যুক্ত ছিলাম। তিস্তার পানি কমলেও দুর্ভোগ কাটেনি 4 জেলার বানভাসীদের। কোনো নদী তীরবর্তী অঞ্চলে শুরু হয়েছে ভাঙন, আতঙ্কে দিন কাটছে দুর্গতদের। এক রাতের মধ্যেই পানি কমে গেছে তিস্তা নদীর। রংপুর ও লালমনিরহাটের 6 উপজেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চলে ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। এখনও বেশ কয়েকটি ফসলি জমিতে পানি থাকায় লোকসানের আশঙ্কা করছেন কৃষকরা। অন্যদিকে কুড়িগ্রামের সদর, উলিপুর ও নাগেশ্বরী উপজেলায় দুধকুমার, ধরলা ও ব্রহ্মপুত্র নদের ভাঙনে বসতভিটা হারিয়েছেন অন্তত শতাধিক পরিবার। হঠাৎ ভাঙনে সব হারিয়ে মানবেতর দিন কাটাচ্ছেন তারা। মিলছে না সরকারি সহযোগিতাও। অনেক আশা করি বাড়ি করিয়েছি, বাড়ি ভাঙলে মনে কয়েকবার করার পরে সেই ভাড়াটি জায়গাতে আসি, সেই ভাড়াটি জায়গাটাও আমার গেল ভাঙি, 1 কিলো জায়গা আবার মনে করে ভাঙে নিছে। এখন তো আমরা তো মনে করি কোথাও, আমার তো মানে এমন গরিব মানুষ নাই যে জায়গা জমি যে আমরা বাড়ি করবো। আমারও বাড়ি এই নিকট পাশে, কখন যে যাবে এটা কোনো নিশ্চিত নাই। তিস্তায় কমতে শুরু করেছে পানি, তবে কিছু কিছু নিম্নাঞ্চলে এখনও দুর্ভোগে রয়েছে সাধারণ মানুষ। একই সঙ্গে ভাঙন শুরু হয়েছে নদী তীরবর্তী অঞ্চলে। তিস্তার আরও খবর জানাতে এই মুহূর্তে রংপুরের গঙ্গাচড়ায় আছেন সহকর্মী আব্দুর রশিদ জীবন। সরাসরি যাচ্ছি তার কাছে। জীবন, রোববার বিকেল থেকে বাড়তে থাকে তিস্তার পানি এবং সন্ধ্যার পরে কিন্তু এই পানি আগ্রাসী রূপ নেয় এবং আমরা যেটি দেখেছি রোববার রাতের বেলা কিন্তু তিস্তার পানি বিপদসীমার 36 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে এবং তারপরে কিন্তু এই যে তিস্তা তীরবর্তী যে 5 জেলা রয়েছে নীলফামারী, লালমনিরহাট, রংপুর এবং গাইবান্ধা, কুড়িগ্রাম, এই 5 জেলায় কিন্তু হরকা বন্যার সৃষ্টি হয়, যে কারণে তিস্তা তীরবর্তী যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে, চরাঞ্চলগুলো রয়েছে, সেই নিম্নাঞ্চল এবং চরাঞ্চলে কিন্তু বাড়িঘর ডুবে যায়, রাস্তাঘাট ডুবে যায় এবং বলা চলে এই এলাকার যারা স্থানীয় বাসিন্দা তারা কিন্তু একটা আকস্মিক বন্যার কবলে পড়েন এবং তারা কিন্তু দুর্ভোগে পড়েন এবং গতকালকে থেকেই কিন্তু আমরা দেখেছি যে মানুষ কিন্তু চরম দুর্ভোগে পড়েছিল। পশু পাখি নিয়ে, গবাদি পশু, সাধারণ মানুষ এবং বাড়ির ছোট এবং বয়স্কদের নিয়ে মানুষ কিন্তু বিপাকে পড়েছিল। যদিও সেই পানি কিন্তু আজকে সকালে অনেকটাই নেমে গেছে, অর্থাৎ কালকে বিকেল থেকেই পানি নামতে শুরু করে। আজকে কিন্তু আসলে তিস্তার পানি বলা চলে যে এলাকাগুলো ডুবেছিল বেশিরভাগ এলাকায় কিন্তু পানি নেমে গেছে। কিছু কিছু এলাকা যেগুলো একেবারেই চরাঞ্চল, সেই চরাঞ্চলের গুলোতে কিছুটা পানি আটকে আছে এবং পানি নেমে গেলেও কিন্তু বন্যা পরবর্তীতে যে দুর্ভোগ, বন্যা পরবর্তীতে যে ক্ষত সৃষ্টি হয় সেই ক্ষতগুলো কিন্তু স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে চরাঞ্চলের যে রাস্তাঘাটগুলো রয়েছে, স্কুল, মাদ্রাসা কিংবা বাড়িঘর, এই বাড়িঘরগুলোর যে আকস্মিক বন্যায় যে ক্ষতি, সেই ক্ষতি কিন্তু এখন স্পষ্ট হয়েছে। একই সাথে তিস্তার যে নদী তীরবর্তী অঞ্চলগুলো রয়েছে, পানি যেহেতু কমতে শুরু করেছে সে কারণে কিন্তু নদীর তীরবর্তী অঞ্চলে কিন্তু ভাঙ্গন শুরু হয়েছে এবং এই মুহূর্তে আমি আছি রংপুরের গঙ্গাচড়ার মহিপুর এলাকায়। এখানে কিন্তু একটি তিস্তা সেতু রক্ষা বাঁধ, এই বাঁধটি কিন্তু ভাঙ্গন শুরু হয়েছে এবং ইতোমধ্যেই কিন্তু বলা চলে যে বাঁধটার 100 থেকে 120 মিটার এলাকা কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গেছে। যদিও এই বাঁধটি আসলে বলা চলে যে গত 2 থেকে 3 মাস আগে কিন্তু এই বাঁধে ভাঙ্গন শুরু হয়। এবারের বন্যায় কিন্তু একেবারে বলা চলে যে আরো বড় একটি এলাকা ভেঙে গেছে এবং এই বাঁধটি ভেঙে যাওয়ার কারণে কিন্তু এই তিস্তা তীরবর্তী যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলো যেমন হুমকির মুখে রয়েছে, পাশাপাশি কিন্তু তিস্তার যে মহিপুর সেতু রয়েছে সেটিও কিন্তু হুমকির মুখে রয়েছে। সব মিলে যদি বলি রংপুরে কিন্তু তিস্তার যে পানি, সেই পানি কিন্তু একেবারে নেমে গেছে। বন্যার পানি নেমে যাওয়ায় ক্ষত স্পষ্ট হয়েছে এবং সব মিলিয়ে বলা চলে যে বন্যার পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে গতকালকার থেকে। সব মিলিয়ে এই ছিল রংপুর থেকে সবশেষ। যুক্ত ছিলাম রংপুরের গঙ্গাচড়া থেকে। ট্রেনের 2টি বগি লাইনচ্যুত হওয়ার 2.5 ঘন্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ চালু হয়েছে। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী ইকরামুল কবির। সরাসরি যাচ্ছি তার কাছে।
ইকরামুল। আমি এই মুহূর্তে আছি সিলেটের মোগলাবাজার রেলওয়ে স্টেশনের আউটারে, এবং এই আউটারে আমার পিছনে যে ট্রেনটি দেখা যাচ্ছে সেই ট্রেনটি হচ্ছে কি গতকালকে রাত 9:30 চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস সকাল 7টার দিকে এই জায়গায় এসে উল্টে যায়, এবং ইঞ্জিন উল্টে যাওয়ার পরপরই তার ঠিক পরে যে বগিটি সেটা হচ্ছে খাবারের গাড়ি, সেটি উল্টে যায়, এবং তার ঠিক পিছনে যে বগিটি সেই বগিটিও লাঞ্ছিত হয়। তবে এই ঘটনায় আমরা যেটি জেনেছি 5 জন সামান্য আহত হয়েছে, তার মধ্যে আহতর মধ্যে যে চালক সেই চালকের আহত একটু বেশি, তবে কেউ হাসপাতালে ভর্তি হয়নি বা কেউ হাসপাতালে ভর্তি হওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। তবে যেই ক্ষতিটি হয়েছে সেটি হচ্ছে গিয়ে ট্রেন লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেকটা লাইন এই জায়গার আউটার যে থেকে মোগলাবাজার পর্যন্ত বেশ কিছু লাইন নষ্ট হয়ে গেছে, এবং লাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন সচল করার চেষ্টা করা হচ্ছে, এবং এই লাইনটি সচল করার চেষ্টা করা হচ্ছে। তবে এর পাশের যে লাইনটি 1 নম্বর লাইনটি, এই লাইনটি সচল করে 9:30টার দিকে সিলেটের সাথে সারা দেশের 2.5 ঘন্টা পর যোগাযোগ পুনঃস্থাপন করা হয়, এবং 7টার পর থেকে এবং সেই 7টার দিকে যেই সারা দেশের সাথে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন ছিল সেই 9:30টার দিকে ট্রেন লাইন আবার পুনঃস্থাপিত করা হয়, এবং সিলেট থেকে কালদি এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় প্রায় 1.5 ঘন্টা বিলম্বে, এবং এই জায়গা ক্রস করে প্রায় 9:30টার দিকে 9:30টার দিকে 9:35-এর দিকে, এবং তার মধ্যে দিয়ে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ পুনঃস্থাপিত হয়। এখন এক কথা বলা যায় সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগের আর কোনো সমস্যাই নেই, এখন চালু রয়েছে। মোটামুটি এই ছিল চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস এই মোগলাবাজার স্টেশনে আউটারে যে লাইনচ্যুত হয়ে 3টি বগি লাইনের বাইরে পড়ে যায় তার সবশেষ খবর। যুক্ত ছিলাম সিলেট থেকে। 2017 সাল থেকে পরিত্যক্ত দিনাজপুরের পুনর্ভবা নদীর উপর নির্মিত রেলওয়ের পুরাতন কাঞ্চন ব্রিজ, এরপর থেকে সেতুটির লোহা চুরি হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, রেল কর্তৃপক্ষের অবহেলার কারণে প্রতিনিয়ত লোহা কেটে নিয়ে যাচ্ছে সংঘবদ্ধ চোরচক্র, কিন্তু দেখার কেউ নেই। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। একপাশে নতুন রেল সেতু, পাশেই পরিত্যক্ত পুরাতন সেতু। তবে আগের সেতুটির অবকাঠামোর একাংশ চুরি হয়েছে। দিনাজপুরের পুনর্ভবা নদীর ওপর 2017 সালে নির্মাণ করা হয় নতুন রেল সেতু। এরপর থেকে পাশের পুরাতন সেতুটি পরিত্যক্ত। এ সুযোগে একটি সংঘবদ্ধ চক্র মূল্যবান লোহার অবকাঠামো চুরি করছে নিয়মিত। এলাকাবাসী জানান, পুরাতন সেতুটি সংস্কার করলে নদী পারাপারের সুবিধা পাবেন তারা। লোহা চুরির জন্য রেল কর্তৃপক্ষের গাফিলতিকে দুষছেন তারা। নতুন ব্রিজ হওয়ার পরে এই ব্রিজটা একবারে অযত্নে অকাজে পড়ে আছে। পুরাতন ব্রিজের যে লোহা লটকন যেগুলো চুরি জামারি হচ্ছে, এগুলো তো সরকারের উদ্যোগ নেওয়ার দরকার। সরকারের গাফিলতি থাকার কারণে মানুষের রক্ত ঘামের কোটি কোটি টাকায় যার চোর চামাররা আছে আস্তে আস্তে কুড়ে কুড়ে খাচ্ছে। এই ব্রিজটা যাতে খুব দ্রুত ঠিক করে দিলে আমাদের এলাকার লোকের জন্য ভালো হবে। রেলওয়ের সম্পদ রক্ষায় কাজ করে জিআরপি পুলিশ। এ সংক্রান্ত সব অফিস লালমনিরহাটে। তবে দিনাজপুর রেল স্টেশন সুপার জানান, এই সেতুর বিষয়টি সংশ্লিষ্ট বিভাগকে জানানো হয়েছে। লোহা লাট বল্টু চুরি না হয় আমরা এখান থেকে তৎপর আছেন। কিছুদিন আগে আরএনডি চোরকে ধরে নিয়ে এসে পুলিশের কাছে সোপর্দ করে এবং একটি মামলা করেন। সম্প্রতি রেল সেতু থেকে চুরি হওয়া 11টি রেল লাইনের ক্লিপ সহ এক যুবককে আটক করে জিআরপি থানায় সোপর্দ করেন স্থানীয়রা। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। সময় সংবাদ, দিনাজপুর। ক্যাম্পাসে ক্যাম্পাসে চলছে ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের প্রচারণা। ভোটারের দ্বারে দ্বারে গিয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। বিস্তারিত জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন মওদুদ রানা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন দিগার মেহেরিন রিনি। সরাসরি প্রথমে যাচ্ছি রানার কাছে। রানা, প্রচারপত্র হাতে প্রার্থীরা ক্যাম্পাসের এ মাথা থেকে ও মাথা চষে বেড়াচ্ছেন এবং তারা বিভিন্ন স্থানে অবস্থান নিচ্ছেন, বিশেষ করে একাডেমিক ভবন, লাইব্রেরি, সড়ক, পরিবহন, মার্কেট, এবং সেখানে তাদের যে প্রচারপত্র রয়েছে সেটি শিক্ষার্থী অর্থাৎ ভোটারদের হাতে দিচ্ছেন এবং সামনে গিয়ে অবস্থান কী হবে সেটি বলছেন। এবং এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি এবং হল সংসদ নির্বাচনের যে প্রচারণা তার একটা উদাহরণ যদি দিই, আজকে ছাত্রদলের একজন প্রার্থী, তার মা এসেছেন তার পক্ষে
যে একজন পোশাক পরিচ্ছদ নবাব সিরাজউদ্দৌলার মতো করে তিনি প্রচার প্রচারণা চালিয়েছিলেন, অর্থাৎ আকর্ষণীয় যে প্রচারপত্র, বিভিন্ন মানুষ, বন্ধু বান্ধব এবং একই সাথে তাদের যে ইশতেহার সেটিরও এক ধরনের বৈচিত্র্য আছে এবং সেটি নিয়ে তারা জমজমাট প্রচার প্রচারণা করছেন। নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রচার প্রচারণা ততই বৃদ্ধি পাচ্ছে এবং প্রার্থীরা পুরো ক্যাম্পাস চষে বেড়াচ্ছেন। একদিকে আবাসিক হল, অন্যদিকে একাডেমিক ভবন এবং একই সাথে এই ক্যাম্পাসে যেসব জায়গায় শিক্ষার্থীদের জমায়েত থাকে তারা সেখানে অবস্থান করছেন এবং তাদের পক্ষে ভোট চাচ্ছেন। আমরা প্রার্থীদের সাথে সকাল থেকে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে আর মাত্র এক সপ্তাহ সময় পাবেন প্রচারণা চালানোর, তারা সেটি চালাচ্ছেন এবং রাকসু নির্বাচন নিয়ে যে শিক্ষার্থীদের উন্মাদনা উৎসাহ সেটি বৃদ্ধি পাচ্ছে। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেটি বলছে যে কোনো ধরনের নির্বাচন নিয়ে শঙ্কা নেই, অন্যদিকে রাকসু নির্বাচন কমিশন বলছে যে সুষ্ঠু একটি নির্বাচন করতে তারা বদ্ধপরিকর, কোনো ধরনের সন্দেহ বা দোলাচল নেই যে রাকসু নির্বাচন হবে না। এখন পর্যন্ত তারা ঘোষিত যে 16ই অক্টোবর সেই দিন আসলে নির্বাচন করার জন্য বদ্ধপরিকর। আমরা এখন যাব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, সেখানে রয়েছেন সহকর্মী মেহেরিন্দ্রিনী, তিনি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের খবর জানাবেন। চাকসু নির্বাচনের প্রচারণা ইতোমধ্যেই জমে উঠেছে। ভোটের বাকি আর মাত্র এক সপ্তাহ, তাই প্রার্থীরাও আসলে ব্যস্ত হয়ে উঠেছেন এই প্রচারণার কাজে। যেহেতু মাঝখানে একটি ছুটিও ছিল, পুজোর ছুটি, সেই ছুটির কারণে আসলে প্রচারণার কাজ কিছুটা স্থবির হয়ে পড়েছিল, যার ফলে এই যে বিশ্ববিদ্যালয় খোলার পরে প্রার্থীরা আসলে পুরো দমে নেমে পড়েছেন প্রচারণার কাজে। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন স্টেশন থেকে অনুষদে, অনুষদ থেকে ঝুপড়িতে এবং যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, যেখানে তারা ভোটারদের সাথে কথা বলছেন, দিচ্ছেন নানা রকমের প্রতিশ্রুতি, বিতরণ করছেন তাদের যে ব্যালট নাম্বার এবং ছবি সম্বলিত, ইস্তেহার সম্বলিত যে লিফলেট, সেই লিফলেটটি দিয়ে দিচ্ছেন ভোটারের কাছে এবং চেয়ে নিচ্ছেন তাদের মূল্যবান ভোট। এবং আমরা দেখেছি যে এই লিফলেটের ক্ষেত্রে প্রার্থীরা অভিনব সব কৌশল অবলম্বন করেছেন ভোটারদের কাছে পৌঁছানোর জন্য এবং ভোটারদেরকে আকর্ষণ করার জন্য। বিভিন্ন বিষয়ের আদলে তারা এই লিফলেটগুলো তৈরি করেছেন। ডলার, টাকা, চায়ের কাপ থেকে শুরু করে যেই পুতুল, ফুল, বিভিন্ন রকম বিষয়কে তারা কেন্দ্র করে, এমনকি মানচিত্র, দলিলকে কেন্দ্র করেও তারা এই লিফলেট তারা তৈরি করেছেন এবং সেই লিফলেটগুলো ইতোমধ্যেই তারা যেই ভোটার আছে ভোটারদের কাছে বিতরণ শুরু করেছেন এবং ভোটারদের মধ্যে এক ধরনের আমেজ আমরা দেখতে পাচ্ছি। তারা খুব সাগ্রহে এই লিফলেটগুলো নিচ্ছেন এবং অপেক্ষা করছেন সেই একটি মাত্র দিনের জন্য। আগামী 15 অক্টোবর হতে যাচ্ছে চাকসু নির্বাচন, যেখানে 907 জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রাকসু এবং চাকসু নির্বাচনের সর্বশেষ জানতে প্রথমে যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে, এরপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। ঋতু বৈচিত্র্যের দেশ বাংলাদেশ যেন 12 মাসে 13 রূপের এক অনবদ্য ক্যানভাস। তবে বর্ষার অবসানে যখন আকাশ হয় ঝকঝকে নীল, মেঘ ভেসে চলে তুলোর মতো আর নদীর তীরে দুলতে থাকে সাদা কাশফুল, তখনই শরৎ যেন তার মহিমা ঘোষণা করে। শরৎ মানেই প্রকৃতির সাদা হাসি, শরৎ মানেই কাশফুলের মায়াবী আসর। শরতে কাশফুলে ছেয়ে গেছে গাইবান্ধার তিস্তা, ব্রহ্মপুত্র ও করতোয়া নদীর তীর আর চরাঞ্চল। কাশফুল দেখতে চরাঞ্চলগুলোতে নেমেছে প্রকৃতিপ্রেমী মানুষের ঢল। গাইবান্ধা থেকে বিপ্লব ইসলামের রিপোর্ট। ঝকঝকে নীল আকাশ সঙ্গে শরতের সাদা কাশফুলের সৌন্দর্য প্রকৃতিকে করে তুলেছে রূপময়। নীল আকাশে সাদা মেঘের ভেলা আর নদী তীরে সাদা কাশফুল যেন শতভাগ ফুটেছে ঋতুরানী শরতের সৌন্দর্য। গাইবান্ধার তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র ও করতোয়া নদীর চরাঞ্চল ঢেকে গেছে মন কেড়ে নেয়া এ সাদা কাশফুলে। নদীর চরগুলো ঢেকে গেছে সাদা ফুলের আস্তরে, পাখির পালকের মতো উড়ছে ফুলের পাপড়িগুলো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শরতের কাশফুলের ছোঁয়া নিতে চরাঞ্চলগুলোতে প্রকৃতি প্রেমীদের ভিড়। কোলাহল মুক্ত প্রকৃতির কাছ থেকে একটু প্রশান্তি পেতে ছুটে আসছেন প্রিয়জনকে নিয়ে। সাদা কাশফুল, নদী ও বিশুদ্ধ বাতাসে ঘুরে বেড়ান প্রকৃতি প্রেমীরা। নিজেকে ক্যামেরাবন্দি করছেন অনেকে। নদীর পাড়, তার সাথে আবার হচ্ছে কাশফুল, কাশফুলের ছোঁয়া, প্রকৃতির হাওয়া, সব মিলে ভালো লাগলো। নদী পার হওয়ার পরে এত সুন্দর কাশ বন কখনো দেখিনি। বালাসীঘাট একটা ঐতিহ্যবাহী জায়গা, এই জন্য আমরা এখানে পরিবার নিয়ে ঘুরতে এসেছি। প্রতিবারই কাশফুল হয়, কিন্তু এবার পরিমাণ বেশি মনে হচ্ছে, তো এই জন্য আরো বেশি ভালো লাগতেছে।
বছরে একবার এবং স্বল্প সময়ের জন্য ফোটা এই সাদা ফুলের সঙ্গে নিজেকে ধরে রাখতে ও মনের প্রশান্তি মেটাতে অধীর আগ্রহ নিয়ে নদী ও চরের দুর্গম পথ পেরিয়ে কাশফুলের এই অরণ্যে আসছেন ফুলপ্রেমীরা। শরতের নীল আকাশ এবং মাঠ জুড়ে তুলতে থাকা সাদা কাশফুল যেন প্রকৃতির এক অন্যরকম উৎসব। এই সাজে সেজেছে গাইবান্ধার ৬ উপজেলার চরাঞ্চল। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে মানুষের বিরাগ ভাজন হলে বিএনপির কিছু করার নেই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের নতুন ধারা যুক্ত। কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন হলে জনপ্রতিনিধি থাকতে পারবেন না, হারাবেন সরকারি পদক। এবং মেট্রো রেলের আয়ে উঠছে না ঋণের কিস্তির টাকা, বছরে ঘাটতি ৩০০ কোটি। চলাচল বাড়িয়ে স্টেশনের বাণিজ্যিক ব্যবহারের পরামর্শ, সময় মতো অর্থ পরিশোধে আশাবাদী ডিএমটিসিএল।